আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম আক্তার ভূঁইয়া। আমি সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট এবং কোঅর্ডিনেটর এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। এভারকেয়ার হাসপাতালটা আগে অ্যাপোলো হাসপাতাল ঢাকা হিসেবে পরিচিত ছিল। আজকে আমি একটা ইম্পর্টেন্ট নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে আলাপ করব, ডিমেনশিয়া, যেটাকে বাংলা বলে স্মৃতিভ্রংশ। ডিমেনশিয়া মানে কি? ডিমেনশিয়া হলো আমাদের ব্রেন বিভিন্ন কাজ করে থাকে। ব্রেনের যে কগনিটিভ ফাংশন, তারপরে হাত পা নাড়ানো, মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, ইউরিন কন্ট্রোল, হাঁটা চলা করা, এভাবে বিভিন্ন কাজ করে থাকে। সাধারণত দেখা যায় ডিমেনশিয়ার পেশেন্টদের তাদের কগনিটিভ অংশটা এফেক্টেড হয়। মানে কিছু কিছু কাজ, যেমন স্মরণশক্তি আস্তে আস্তে কমতে থাকে, পুরনো কথা মনে থাকে, নতুন কথা তার খেয়াল থাকে না, তার প্রবলেম হয় কনসেন্ট্রেশনে, তো একাগ্রতা থাকে না, কোনো কাজে মনোযোগ দিতে পারে না, এছাড়া তার অ্যাটেনশন দিতে পারে না, কোনো কিছুতে কনসেন্ট্রেশন বা বুঝতে পারে না, তার কিছু চিনতে সমস্যা হয়, যেমন তার কারো চেহারা চিনাটা মুশকিল হয়ে যায়, কোনো কিছু সে চিনতে পারে না। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, বড় জটিল যেসব সমস্যা সমাধান করা তার জন্য কঠিন হয়ে যায়। এছাড়া তার হায়ার এক্সিকিউটিভ ফাংশন, প্ল্যানিং, কোনো কিছু করা, কোনো প্ল্যানিং করা, তার হিসাব করা, ব্যাংকিং কাজকর্ম করা, ডাক্তার হলে ডাক্তারি করা, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং কাজ করা, লয়ার হলে তার প্রফেশনাল কাজ করা তার জন্য সমস্যা হয়ে যায়। এছাড়া আমরা যে অঙ্ক করি, কোনো কিছু কালার বুঝি অথবা কোনো কিছু দেখলে চিনি, এই প্রবলেমগুলি এগুলি সে করতে পারে না। এভাবেই বিভিন্ন কাজ তার আস্তে আস্তে প্রবলেম হতে থাকে এবং সে একই জিনিস বারবার করতে থাকে। আর এভাবেই এই প্রবলেমগুলি এটা প্রথমে শুরু হয় এবং বাড়তে বাড়তে এক পর্যায়ে চলে যায়। সে তার যে সোশ্যাল যে কাজকর্ম সে করতে পারে না, তার যে জব বা দৈনন্দিন কাজ সে করতে পারে না। তখন ওই পর্যায়ে গেলে তাকে ডিমেনশিয়া বলি। সাধারণত দেখি আমরা আমাদের সবাই বয়সের সাথে সাথে কিছু স্মরণশক্তি কমতে থাকে, কিন্তু সেটা খুব বেশি না এবং তার অন্যান্য কাজে বাধাপ্রাপ্ত আমরা হই না। সেটাকে আমরা সিনাইল ডিমেনশিয়া বলি। বা যদি এটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখনই আমরা এটাকে ডিমেনশিয়া বলি। সাধারণত প্রি ডিমেনশিয়া বা আর্লি ডিমেনশিয়া, এটাকে আমরা বলি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এটা হলো ডিমেনশিয়ার প্রাথমিক অংশ। সাধারণত এটা যাদের হয় তাদের কিছু কিছু স্মরণশক্তি কমতে থাকে, কিন্তু তারা দৈনন্দিন কাজ যেটা আছে সেটা করতে পারে, সোশ্যালি তাদের কোনো সমস্যা হয় না। এবং দেখা যায় যাদের MCI হয় 10 থেকে 15% বছরে তাদের রোগটা বাড়তে পারে। সাধারণত দেখা যায় 5-6 বছর পরে তাদের ফুল ডিমেনশিয়া দেখা যায় 80 to 85% ক্ষেত্রে। তখন আমরা ওটাকে ফুল ব্লোন ডিমেনশিয়া বলি। বিভিন্ন ধরনের ডিমেনশিয়া দেখা দিতে পারে। সাধারণত যেটা ডিমেনশিয়া, এটা ভেরি স্লোলি প্রগ্রেসিভ, অর্থাৎ এটা হঠাৎ হয় না, এটা আস্তে আস্তে শুরু হয় এবং আস্তে আস্তে বাড়তে থাকে। যত বয়স হয় এবং যত বছর যায় ততই আস্তে আস্তে এটা বাড়তে পারে। এবং কিছু কিছু ডিমেনশিয়া আছে খুব র্যাপিডলি প্রগ্রেসিভ, হয়তো 3-4 মাসের মধ্যে তার স্মরণশক্তি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। কিছু র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া যেমন CJD, ব্রেন টিউমার অথবা স্ট্রোক, এই ধরনের হয়। বেশিরভাগ ডিমেনশিয়াই সাধারণত অনেক বছরে আস্তে আস্তে খারাপের দিকে যায়। এছাড়া আমাদের ডেলিরিয়াম একটা কন্ডিশন আছে, সেটাকে অ্যাকিউট কনফিউশনাল স্টেট, অর্থাৎ পেশেন্ট কয়েকদিনের জন্য কনফিউজড হয়ে যায়, অসংলগ্ন কথা বলে, কিছুই চিনছে না, কোথায় কি হচ্ছে কিছুই বুঝছে না। এই অ্যাকিউট কনফিউশনাল স্টেট অথবা ডেলিরিয়ামটা কোনো কারণে হয়। কারো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম কমে গেল, লিভারের সমস্যা হলো, কিডনির সমস্যা হলো, অথবা সুগার কমে গেল, বেড়ে গেল, এভাবে বিভিন্ন কারণে। এছাড়া অনেক সময় ইনফেকশন হতে পারে। কারো যদি ইউরিনে ইনফেকশন, লাংয়ে ইনফেকশন, বেডসোর ইনফেকশন অথবা অন্য কোনো ইনফেকশন অথবা ব্রেনে কোনো ইনফেকশন হলো, সেই কারণগুলি যদি আমরা বের করতে পারি এবং ট্রিটমেন্ট করি, সাধারণত এই কনফিউশনাল স্টেটটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অর্থাৎ এটা রিভার্সিবল কন্ডিশন, যেটা হলো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু ডিমেনশিয়া রোগীর যে মেমোরি প্রবলেম, কগনিশন, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিছু মেডিসিন আছে, দিলে কিছুটা ইমপ্রুভ হয়, কিন্তু আগের বা পূর্বাবস্থায় সেটা কখনো ফিরে আসে না।
ডিমেনশিয়া সাধারণত দেখা যায় এটা যত বয়স বাড়ে ততই আস্তে আস্তে দেখা দেয়। সাধারণত দেখা যায় 55-60 থেকে শুরু হয়, আস্তে আস্তে বয়সের সাথে সাথে এটা বাড়তে পারে। এবং দেখা যায় এই রোগটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, পাশ্চাত্যে বেশি, আস্তে আস্তে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশেও এটা আস্তে আস্তে বাড়ছে। কারণ আমাদের দেশে এখন দেখা যাচ্ছে আমাদের গড় আয়ু 72 বছর প্লাস। তো যত বয়স বাড়বে ততই এ রোগের হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এবং আমাদের দেশে এখন দেখা যাচ্ছে উই হ্যাভ বেটার নিউট্রিশন, বেটার হাইজিন, বেটার মেডিকেল ফ্যাসিলিটিস। এসব কারণে আমাদের এখন গড় আয়ু বাড়ছে, এবং যত বাড়ছে ততই ডিমেনশিয়া এবং অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজ যেমন স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ, এমএনডি ইত্যাদি বাড়ছে। তো এখন যেটা ডিমেনশিয়ার যে টাইপস আছে, কি ধরনের ডিমেনশিয়া আছে। ডিমেনশিয়া আসলে অনেক রোগে হয়। তো তার মধ্যে কিছু আছে রিভার্সিবল, কিছু আছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল অথবা ডিজেনারেটিভ ডিমেনশিয়া, যেটা ব্রেনের আস্তে আস্তে সেলগুলি ক্ষয় হয় এবং আস্তে আস্তে দেখা দেয়। তার মধ্যে আমাদের ব্রেন কোটি কোটি সেল দিয়ে তৈরি। যখন এই সেলগুলি লস হয় তখনই আমাদের ডিমেনশিয়া দেখা দেয়। তার মধ্যে মোস্ট কমন যেটা ডিজেনারেটিভ ডিমেনশিয়া, সেটা হলো আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া। আর সেটাই প্রায় 55-60% ডিমেনশিয়া আলজাইমার্সের জন্য হয়। এটা স্পেসিফিক টাইপ অফ ডিমেনশিয়া যেটাতে আমাদের ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল লোব এফেক্টেড হয়, সেল লস হয়, আস্তে আস্তে ছোটো হতে থাকে। এটা যদি আমরা কারো যদি বায়োপসি করা হয়, অটোপসি করা হয়, তার স্পেসিফিক কিছু চেঞ্জ আসে ব্রেনে, যেমন অ্যামালয়েড প্লেক্স, হিরানো বডিজ, গ্রেনুলোবেকড ডিজেনারেশন, তারপরে এসব পেলে আমরা টাউ প্রোটিন, এসব পেলে আমরা বুঝবো যে এটা আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া। কিন্তু ডায়াগনোসিসটা অটোপসিতে হয় এবং বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। আর এছাড়া আছে নেক্সট কমন হলো মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, যেটা যাদের হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারপর বয়সের সাথে সাথে তাদের ছোট ছোট স্ট্রোকের মতো হয় ব্রেনের ভিতরের দিকে। অনেক সময় স্ট্রোকগুলি বড় হয়, কোর্টিক্যাল অথবা সাবকোর্টিক্যাল অথবা লেকুনার স্ট্রোক অথবা সাইলেন্ট স্ট্রোক অথবা বড় ধরনের স্ট্রোক। এই ধরনের রোগীদের আস্তে আস্তে মেমোরি স্টেপ বাই স্টেপ কমতে থাকে এবং তাদের হাঁটার সমস্যা আস্তে আস্তে দেখা দেয়, ইউরিন কন্ট্রোলও অনেক সময় চলে যায়। এটাকে বলি আমরা মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া। এছাড়া একটা আছে পিক্স ডিজিজ। পিক্স ডিজিজে ফ্রন্টাল লোবটা এফেক্টেড হয়, টেম্পোরাল লোবটা এফেক্টেড হয়। কিন্তু আলজাইমার্সে ফ্রন্টালও হয়, টেম্পোরাল হয়, প্যারাইটালও হয়। পিক্সে ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল। পিক্স ডিজিজের রুগীরা সাধারণত দেখা যায় মেমোরি প্রবলেমটা অত বেশি না, তাদের বিহেভিয়ারের প্রবলেমটাই বেশি। অস্থিরতা, রাগারাগি, তারপরে ইউরিন কন্ট্রোল চলে যায়, তারপরে শিশু সুলুক ব্যবহার করে, অথবা হয়তো প্রস্রাব পায়খানা করে দিল কোনো নর্মাল জায়গায়, ইত্যাদি হতে পারে। এছাড়া আরেকটা আছে যেমন লুই বডিজ ডিমেনশিয়া। লুই বডিজ এটা সাধারণত ওদের পার্কিনসনিজম থাকে আর কিছু ডিমেনশিয়া হয়, এবং যদি বায়োপসি করা হয় ব্রেনের মধ্যে স্পেসিফিক কিছু সেল পাওয়া যায় যেটাকে লুই বডিজ বলি। তো এটা এক ধরনের স্পেসিফিক ডিমেনশিয়া। এছাড়া যেমন পার্কিনসন্স রুগীদের যে হয়, পার্কিনসন্স রুগীদের কি হয়, হাত পা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, কাঁপে, তারপর হাঁটতেও সমস্যা হয়, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে পার্কিনসন্স রুগীদের দেখা যায় তাদের মেমোরিও এফেক্ট করে, কগনিশনও এফেক্ট করে, কিন্তু এটা অনেক বছর পরে, পার্কিনসন্স সিমটম শুরু হওয়ার বেশ কয়েক বছর পরে দেখা দেয়। তাহলে পার্কিনসন্স রুগীদেরও ডিমেনশিয়া হতে পারে। এছাড়া কিছু আছে মিক্সড ডিমেনশিয়া, অর্থাৎ এদের স্পেসিফিক কোনো ডিমেনশিয়া এক ধরনের হয় না। যেমন কারো আলজাইমার্সও আছে, মাল্টি ইনফার্ক্টও আছে, অথবা কারো লুই বডিজ আছে প্লাস আলজাইমার্স আছে। এভাবে ডিফারেন্ট টাইপস অফ ডিমেনশিয়ার কম্বিনেশন, এটাকে আমরা বলি মিক্সড ডিমেনশিয়া। তো এগুলি হলো অল দিস আর ডিজেনারেটিভ ডিমেনশিয়াস, মানে ব্রেনের সেলের ক্ষয়ের জন্য আস্তে আস্তে হয় এবং এটা আস্তে আস্তে বয়সের সাথে বাড়তে থাকে এবং রুগী খারাপের দিকে যায় অনেক বছর পরে। এছাড়া কিছু রিভার্সিবল কজেস অফ ডিমেনশিয়া আছে। রিভার্সিবল কজ মানে ওই কারণগুলি আমরা যদি পাই কোনো রুগীর মধ্যে, তাহলে ওই কারণগুলি যে আমরা যদি ট্রিটমেন্ট করি তাহলে দেখা যায় রুগী অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। তার মধ্যে যেমন কারো যদি ফলেট ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, কারো যদি হাইপোথাইরয়েড থাকে, তখন আমরা
এটাকে রিভার্সিবল কজ বলি। এছাড়া পুরো আগে দেখা যেত সিফিলিস যাদের হচ্ছে তাদেরও ডিমেনশিয়া হচ্ছে, কিন্তু এটা এখন অত বেশি হয় না। এছাড়া যদি কারো ক্রনিক মেনিনজাইটিস হয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন, ব্রেন টিবি, সিস্টিক সার্কোসিস ইত্যাদি, এই যদি কারণগুলি আমরা বের করতে পারি, যেমন টিবি মেনিনজাইটিস হলে আস্তে আস্তে ট্রিট করলে তার আস্তে আস্তে মেমোরিটা ইমপ্রুভ করে যায়। অনেক সময় দেখা যায় র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া, যেমন সিজেডি, ক্রুসফেল্ড-ইয়াকোব ডিজিজ, এগুলি তো ডিমেনশিয়া হয়। এছাড়া অনেক সময় দেখা যায় যাদের ব্রেন টিউমার হয়, আস্তে আস্তে তাদের স্লোলি গ্রোয়িং টিউমার, আস্তে আস্তে তার মেমোরি কমে যায়। আমরা সিটি এমআরআই করলে আসলে দেখি ব্রেন টিউমার, কিন্তু যদি ব্রেনের টিউমারটা অপারেশন করা হয় তার মেমোরিটা অনেকটা ফিরে আসে। এভাবে বিভিন্ন কারণে আমাদের দেখা যায় ডিমেনশিয়া হয়। এছাড়া হাইড্রোসেফালাস, ব্রেনে পানি জমা হলো, সেটা ডিমেনশিয়া করতে পারে। যখন আমরা শান্ট করে দেয়, বিপি শান্ট, তখন অনেকটা সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হয়। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি, ডিমেনশিয়ার কি কি সিমটম হলে আমরা বুঝতে পারবো যে তার ডিমেনশিয়া হচ্ছে? প্রথম যেটা হয় সেটা হলো মেমোরি প্রবলেম, স্মরণ শক্তি কমে যায়। যেমন লং টার্ম পুরনো কথা মনে থাকে, নতুন কথা সে খেয়াল রাখতে পারে না, এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়া তার যে আগে বললাম, তার কনসেন্ট্রেশন থাকে না, কোনো কাজের প্রতি মনোযোগ দিতে পারে না। একটা কাজ করতে গিয়ে অন্য কাজ করে, অন্য কাজ করতে গিয়ে সে ঠিকমতো কোনো কাজ সম্পাদন করতে পারে না। রিকগনিশনে প্রবলেম হয়, কারো চেহারা দেখলে চিনতে পারে না, অথবা কোনো জিনিস দেখলো একটা অ্যাপলকে সে অরেঞ্জ বলল, অথবা একটা বল ওটাকে অ্যাপল বলল, মানে যে জিনিস যেভাবে নাম হওয়ার কথা সেটা চিনছে না, এবং ছোট না বড় অনেক কিছু সে বুঝতে পারে না। এছাড়া স্যার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেসব কাজে কর্মে আমাদের অনেক চিন্তা শক্তি, মেধা লাগে, সেটাতে সে করতে পারে না। যেমন একটা ডাক্তার, সে মেডিকেল প্র্যাকটিস করতে পারবে না, ইঞ্জিনিয়ার তার কাজকর্ম, একটা আর্কিটেক্ট তার বিল্ডিং প্ল্যানিং করতে তার সমস্যা হবে, লয়ের কাজ করতে পারবে না। একজন পাইলটের যদি ডিমেনশিয়া হয়, তার তো প্লেন চালাতে সমস্যা হবে, হি মাইট বি কজিং অ্যাক্সিডেন্ট। সো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। তাহলে আর দেখা যায় এই ধরনের পেশেন্টরা রিপিটেশন করে, একই জিনিস বারবার করে, এবং এটা একটা রোগেরই লক্ষণ। আস্তে আস্তে দেখা যায় ডিমেনশিয়া রোগীদের অন্যান্য প্রবলেম দেখা যায়, বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, অস্থিরতা, রাগারাগি, ঘুম হচ্ছে না, এগুলিও হতে পারে। এবং দেখা যায় এই সিমটমগুলি দেখা যায় রাতের দিকে বেশি হয়। যত দিন যাবে এটাকে সানডাউনিং বলি, সন্ধ্যা থেকে আস্তে আস্তে বাড়তে রাতের দিকে বেশি হয়। অনেক সময় হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন মানে এমন কিছু দেখছে সে যেটা আসলে বাস্তবে নাই। দেখা গেল যে কোনো লোক সে যখন ঘুমায় তাকে জাগায় ফেলে, তার সাথে কথা বলে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট প্রেজেন্ট। এছাড়া আস্তে আস্তে ডিমেনশিয়া রোগীদের স্মরণশক্তি এবং অন্যান্য কগনিশনের প্রবলেম হয়। এছাড়া তার হাত পা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, আস্তে আস্তে তার হাঁটতেও সমস্যা হয়। পর্যায়ক্রমে কয়েক বছরের মধ্যে সে দেখা গেল একসময় লাঠি নিয়ে হাঁটছে, তারপরে ওয়াকার নিয়ে হাঁটছে, আস্তে আস্তে সে হুইল চেয়ার বাউন্ড হয়ে যাচ্ছে, এক পর্যায়ে গিয়ে সে বিছনায় পড়ে যায়, বেড রিডেন হয়ে যায়, তখন হাঁটা চলা তার বন্ধ হয়ে যায়। এটা করতে হয়তো কারো 15-20 ইয়ার্স বা মোর দেন 20 ইয়ার্স লাগে। তো এভাবে মোটর ফাংশনও এফেক্টেড করে। এছাড়া অনেক সময় দেখা যায় তার ইউরিন কন্ট্রোলে চলে যায়, তখন প্রস্রাব পায়খানা সে বুঝতে পারে না, প্রস্রাব অটোমেটিক্যালি হয়ে যায়, তখন তাকে ডাইপার ইউজ করতে হয়, স্টুল কন্ট্রোলও চলে যায়। এক পর্যায়ে দেখা যায় সে খেতেও পারছে না, তার মুখে খাওয়া রেখে দিচ্ছে এবং গিলছে না অথবা ফেলে দিচ্ছে। এক পর্যায়ে খাওয়ার সময় তার কাশি হতে পারে, নাকে মুখে উঠতে পারে, তখন চোকিং হয়। এই পর্যায়ে গেলে তখন আমরা মুখে খাওয়ানোটা এসে তাকে তখন টিউব ফিডিং করতে হয়। এইভাবেই পর্যায়ক্রমে তার বিভিন্ন প্রবলেম দেখা দেয়। আমরা ডায়াগনোসিস যদি করতে চাই, কীভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করতে হলে প্রথম আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি, ভালো একটা ইতিহাস নিতে হবে। পেশেন্ট অনেক সময় নিজের সমস্যা বুঝতে পারে না, সে যে কী হচ্ছে না হচ্ছে, পেশেন্টের সাথে যে থাকে তার ছেলে মেয়ে, তার স্পাউস অথবা কোনো ফ্রেন্ড, তাদের থেকে বিশদ একটা হিস্ট্রি নিতে হবে এভাবে, এবং এটার তারপরে এক্সামিনেশন করতে হবে। আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, তার মধ্যে মেন্টাল স্ট্যাটাস দেখি, মিনি মেন্টাল স্ট্যাটাস চেক করি, অনেক সময় মকা টেস্ট, আর এছাড়া অন্যান্য
কগনিটিভ টেস্ট আছে এগুলিও করি। এর মাধ্যমে আমরা তার যে আচরণ এবং তার যে স্মরণশক্তি এবং বিভিন্ন কাজকর্ম, অ্যাটেনশন এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ, কথা বোঝা বলা, এগুলি অনেক কিছু আমরা অ্যাসেস করে তার ডিমেনশিয়ার মাত্রাটা আমরা বুঝতে পারি। এছাড়া আমরা নিউরো এক্সামের মধ্যে মেন্টাল স্ট্রেস ছাড়াও আমরা ক্রেনিয়াল নার্ভ দেখি, মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, কোঅর্ডিনেশন ঠিক আছে কিনা, হাঁটা চলা ঠিক আছে কিনা, মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন করে দেখি। এভাবে চোখটা এক্সামিন করি, কানে শুনছে কিনা, কারণ আমরা যে চলাফেরা করি এটা বিভিন্ন অংশ ইনভলভ থাকে এভাবে। এবং সিস্টেমিক এক্সাম করি, তার হার্ট, লাং, অ্যাবডোমেন, এভাবে বিভিন্ন সিস্টেম এক্সামিন করে দেখি যে তার কি কি সমস্যা, অন্য কোনো সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা। এরপরে যেটা আমরা করি ডায়াগনোসিস, একটা হলো হিস্ট্রি, তারপরে হলো এক্সামিনেশন। এরপর অংশ তখন আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে তার রিভার্সিবল ডিমেনশিয়া না ইরিভার্সিবল ডিমেনশিয়া, যেটা আগে আমি বললাম। তো কিছু ব্লাড পরীক্ষা যেমন সিবিসি, ইলেকট্রোলাইট, লিভার ফাংশন, কিডনি ফাংশন আমরা করি, থাইরয়েড ফাংশন করি, ভিটামিন B12 লেভেল, ফলেট লেভেল, এগুলি করি। গ্লুকোজটা দেখি তার কোনো হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা। এছাড়া আমরা তখন ইমেজিং করি, ব্রেনের একটা সিটি স্ক্যান অথবা এমআরআই। বেস্ট হলো এমআরআই করা। এমআরআই করলে আমরা ব্রেনের কোনো সমস্যা আছে কিনা, তার ব্রেনের কোনো অংশ অ্যাট্রফি হচ্ছে, শুকায় যাচ্ছে, ব্রেনে কোনো স্ট্রোক আছে কিনা, নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস আছে কিনা, টিউমার আছে কিনা ব্রেনে, স্ট্রোক আছে কিনা, অথবা সাবডুরাল হেমাটোমা, এভাবে বিভিন্ন প্রবলেমগুলি যেটা ডিমেনশিয়া রোগীদের হয় বা অন্য কারণেও যাদের ডিমেনশিয়া হয় এগুলি আমরা বুঝতে পারি। তাহলে ইমেজিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা অনেক সময় ইইজি করি, যেমন যাদের র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া থাকে, খুব তাড়াতাড়ি ডিমেনশিয়া হচ্ছে, তাদের সিজেডি আছে কিনা, অথবা ক্রনিক মেনিনজাইটিস আছে কিনা, এপিলেপসি আছে কিনা সাথে, এটা বোঝার জন্য আমরা ইইজি করি। এছাড়া আমরা সিএসএফ স্টাডিও করি। সিএসএফ স্টাডি করে দেখি তার কোনো ক্রনিক মেনিনজাইটিস আছে কিনা। এছাড়া আমরা টপ প্রোটিন দেখি, অ্যামাইলয়েড প্লেক্স দেখি। এই টপ প্রোটিন অ্যামাইলয়েড প্লেক্সটা আমাদের দেশে এখনও করা হচ্ছে না সিএসএফে, এটা উন্নত বিশ্বে কিছু মেমোরি ক্লিনিকে এটা করা হয়। এছাড়া আমরা কিছু নিউরোসাইকোলজিক্যাল টেস্ট করতে পারি, যেটা আমাদের দেশে খুব একটা হয় না, উন্নত বিশ্বে হয়। তাহলে এটার মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিমেনশিয়া সম্পর্কে একটা ধারণা করতে পারি। এটা কি আলজাইমার্স না পিক্স ডিজিজ নাকি লুই বডিজ, এইভাবে বিভিন্ন ধরনের ডিমেনশিয়ার টাইপটা আমরা অনেকটা বুঝতে পারি। অনেক সময় দেখা যায় এই ডিমেনশিয়াটাগুলি হিস্ট্রি এবং এইসব পরীক্ষার মাধ্যমে এক্স্যাক্টলি বোঝা মুশকিল হয়। ইজ ইট আলজাইমার্স, ইজ ইট পিক্স ডিজিজ, ইজ ইট লুই বডিজ ডিমেনশিয়া অথবা মিক্সড ডিমেনশিয়া, এটা আরও ডিটেল বুঝতে হলে কিছু টেস্ট আছে, নিউক্লিয়ার মেডিসিন টেস্ট, প্যাট স্ক্যান, স্প্যাক স্ক্যান, এটার মাধ্যমে আমরা কিছুটা আরও মোর স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি। তো এই টেস্টগুলি আমাদের দেশে হচ্ছে, এটার মাধ্যমে আমরা মোর স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি। আলটিমেটলি বুঝতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু নো ওয়েদার ইট ইজ আলজাইমার্স, মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইনাল টেস্ট ইজ অটোপসিতে, যেটা ব্রেন বায়োপসি করে মৃত্যুর পরে ডায়াগনোসিস করা। ওইটাতে স্পেসিফিক কিছু প্যাথোলজিক্যাল টেস্টে পজিটিভ আসে, ওইটার মাধ্যমে আমরা 100% শিওর হই যে এটা দিস ইজ দি এক্স্যাক্ট ডায়াগনোসিস। আসলে ডিমেনশিয়াতে এক্স্যাক্ট ডায়াগনোসিস অনেক সময় পসিবল হয় না, একটা যার জীবন আছে, এবং বায়োপসি করা ইজ নট এসেনশিয়াল অন এ লিভিং পারসন। তো কারণ ডিমেনশিয়ার কিছু কিছু স্পেসিফিক কয়েকটা ড্রাগ আছে, ডিমেনশিয়া মোস্টলি ইজ নট এ কিউরেবল ডিজিজ, এটা পুরো ভালো হয় না। এই জন্য বায়োপসি করা জীবিত মানুষকে সাধারণত ইজ নট প্র্যাকটিক্যাল, এবং পৃথিবীর কোনো দেশে সাধারণত যাদের জীবন আছে লিভিং, তাদের বায়োপসি করে টাইপ অফ ডিমেনশিয়া বের করা হয় না। এছাড়া ট্রিটমেন্টের ব্যাপারে যেটা আমরা ইউজ করি, একটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট, আর কিছু আছে জেনারেল ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট কিছু মেডিসিনের মাধ্যমে মেমোরির জন্য আমরা ইউজ করি, তার মধ্যে অ্যান্টিকোলিন স্টারেস মেডিসিন আছে ইনহিবিটার, এর মধ্যে আমরা ডোনাপেজিল ইউজ করি, তারপরে গ্যালান্টামিন, আর একটা হলো রিভাস্টিগমিন। তিনটা ড্রাগই আমাদের দেশে শুধু গ্যালান্টামিনটা এখনও পাওয়া যায় না। এই মেডিসিনগুলি আমরা লো ডোজে শুরু করি এবং আস্তে আস্তে ডোজ বাড়াই, পেশেন্টের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা এটা দেখি, ফাইনালি আমরা ফাইনাল ডোজে হাই ডোজে যাই।
আর এই মেডিসিন খেলে অনেক সময় ব্লাড পরীক্ষা করে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। নেক্সট গ্রুপ হলো গ্লুটামেট অ্যান্টাগনিস্ট, এটা হলো মেমেন্টিন। এটা মডারেট টু সিভিয়ার ডিমেনশিয়াতে ইউজ করা হয়, সেটাও আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়। এটা আবার কিডনিকে এফেক্ট করতে পারে। আমরা এই মেডিসিনগুলি দেখলে লিভার ফাংশন, কিডনি ফাংশন টাইম টু টাইম আমরা দেখি। তো এভাবে আমরা মেডিসিনগুলি ইউজ করি, আস্তে আস্তে লো ডোজ থেকে হাই ডোজে যাই। এবং যদি এক পর্যায়ে দেখা যায় ডিমেনশিয়া খুবই অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে, তার মেমোরি তেমন কিছু নাই, সে মিউট হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, তখন এই ডিমেনশিয়া মেডিসিনের ইউজফুলনেস খুব একটা নাই, তখন আমরা আস্তে আস্তে মেডিসিনগুলি উইথড্র করি বা বন্ধ করে দিই। এছাড়া দেখা যায় জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা হলো এই ডিমেনশিয়া মেডিসিন পেশেন্টরা তাদের অস্থিরতা থাকে, ঘুম হয় না, হ্যালুসিনেশন হয়। তো এই ধরনের পেশেন্টকে কিছু অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে আমরা কিছুটা তাকে নিয়ন্ত্রণে রাখি, তার বিহেভিয়ার বা ঘুমের জন্য কিছু মেডিসিন দিই। সাধারণত বেনজোডাইজিপিন গ্রুপের মেডিসিন না দেওয়াই বেটার, কারণ এটাতে আরও পেশেন্ট কনফিউজড হয়ে যায়। সাধারণত যেগুলি টিপিক্যাল নিউরোলেপটিক ড্রাগগুলি না দেওয়া বেটার, কারণ এদের ইপিএস হতে পারে। এভাবে আমরা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তার মেমোরির জন্য, তার অস্থিরতা, অন্যান্য সমস্যা আমরা মেডিসিন দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া এই ধরনের পেশেন্ট খাওয়া দাওয়া ঠিকমতো যাতে এনশিওর হয়, ফর ফুড নিউট্রিশন এবং ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হয়। ভালো নিউট্রিশন দিতে হবে, তার বডিতে যাতে পর্যাপ্ত পানি থাকে, পানিও খাওয়াতে হবে। এছাড়া এই ধরনের পেশেন্ট আস্তে আস্তে নিজের কাজকর্ম করতে পারে না। ইটিং, ড্রেসিং, বেডিং, গ্রুমিং, মানে নিজে খেতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না, গোসল করতে পারে না, দৈনন্দিন যেসব কাজ নিজের থেকে করতে পারে না, তখন তাদের হেল্প লাগে। সাধারণত আমাদের দেশে যারা ফ্যামিলি মেম্বার আছে তারাই এই ধরনের পেশেন্টকে টেক কেয়ার করে। আবার কিছু নার্সিং সার্ভিসও আমাদের দেশে অ্যাভেলেবল, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় এই ধরনের পেশেন্টরা ফাইনালি দে গো টু দি নার্সিং হোমস ফর টোটাল কেয়ার। তো আমাদের দেশে এখনও তেমন সুযোগ নেই, তো দেখতে হয়। ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ডিফিকাল্ট ফর দি ফ্যামিলিজ টু টেক কেয়ার অফ দিস পেশেন্টস। এবং অনেক সময় যারা কেয়ারটেকার তারা বার্নড আউট হয়ে যায়। এই জন্য কেয়ারটেকার যারা, তাদেরও সুস্থ থাকতে হবে। এই কাজগুলি আসলে ফ্যামিলি মেম্বাররা শেয়ার করে করা উচিত, কারণ একই জন যদি এই ধরনের পেশেন্টের টেক কেয়ার করে, সেও বার্নড আউট হয়ে যায়, তারও অস্বস্তি লাগতে পারে, সে ফিজিক্যাল প্রবলেম হতে পারে, মানে ডিজিজ হতে পারে। এই জন্য শেয়ার করে এইসব দায়িত্ব নেওয়াটাই বেটার। এছাড়া ডিমেনশিয়া রোগীদের সাধারণত দেখা যায় প্রগনোসিস মানে হলো এই রোগটা যখন শুরু হয় তখন 15 to 20 ইয়ার্স ডাউন দ্য রোড তাদের একটার পর একটা সমস্যা দেখা দেয়। কগনিশন আস্তে আস্তে কমতে থাকে, মেমোরি কমে যায়, আস্তে আস্তে কথা কমে যায়, এক পর্যায়ে সে মিউট হয়ে যায়, মানে কথা বন্ধ হয়ে যায়। তখন সে কিছু চিনে না, ফেল করে তাকায় থাকে, কারোর সাথে ইন্টারাক্ট করে না, ছেলে মেয়েকেও চিনে না, এটা হয়। তো সাধারণত আস্তে আস্তে দেখা যায় তার মোটর ফাংশনও কমে যাচ্ছে, তার আস্তে আস্তে হাত পা শক্ত হয়ে যাচ্ছে, হাঁটতে সমস্যা, এক পর্যায়ে গিয়ে সে বেড রিডেন হয়ে যায়। তার ইউরিন কন্ট্রোলে চলে যায়। ইউরিন কন্ট্রোল চলে গেলে তখন তার ডাইপার ইউজ করতে হয়, অনেক সময় শর্ট টার্ম ইউরিনারি ক্যাথেটারও ইউজ করতে হতে পারে। এছাড়া এক পর্যায়ে তারা খেতেও পারে না, মুখে খাওয়া দিলে খাওয়া মুখে রেখে দেয় অথবা ফেলে দেয়, অথবা খাওয়ার সময় তার চোকিং হয়, নাকে মুখে উঠে, অথবা তার শ্বাসকষ্ট হতে পারে। ওই পর্যায়ে গেলে তাকে মুখ দিয়ে না খাওয়ানোই বেটার, তখন টিউব ফিডিং, এনজি টিউব ফিডিং করানোটাই বেটার। এবং লং টার্ম যদি এনজি টিউব থাকে, অনেক সময় তারা অ্যাসপিরেট করতে পারে অথবা লাংসে চলে যেতে পারে। ওই পর্যায়ে তখন তাকে প্যাক টিউব করা যায়, পার এসোফেজিয়াল গ্যাস্ট্রোস্টমি, এটার মাধ্যমে তার ফিডিংটা স্টোমাকে যায় এবং ইট ইজ বেটার, এবং তার চান্স অফ অ্যাসপিরেশন বিকামস লো। তো এই টেকনোলজিটা উন্নত বিশ্বে তো ছিলই, আমাদের দেশেও কিছু কিছু হাসপাতালে প্যাক টিউব করা হচ্ছে। আর ফাইনালি দেখা যায় এই পেশেন্টগুলি, যেটা আগে বলেছিলাম, তারা দৈনন্দিন কাজকর্ম নিজে থেকে করতে পারে না এবং তাদের এইড লাগে, ফ্যামিলি মেম্বাররা দেখে বা কিছু নার্সিং হোম সার্ভিস আমাদের দেশে অ্যাভেলেবল, বাসায় ওরা আসে, এগুলি টেক কেয়ার করে। তো লং টার্মে যেটা দেখা যায়, দে নিড নার্সিং কেয়ার, ফুল টাইম অ্যাটেন্ডেন্স লাগে, ফ্যামিলি মেম্বার অর সামবডি এলস।
এবং এভাবে বেড রিডেন হয়ে গেলে তার বেড সোর হওয়ার সম্ভাবনা থাকে, একাত ওকাত করে দিতে হয়, এগুলি করতে হয়। আমার অ্যাজ ইউ নো মাই নেম ইজ ডক্টর আলিম আক্তার ভূঁইয়া। আমার ইউটিউবে গেলে আমার নাম টাইপ করলে ডক্টর আলিম আক্তার ভূঁইয়া, আমার কিছু একটা ভিডিও আছে অন লং টার্ম নিউরোলজিক্যাল কেয়ার, ওইটা দেখে নিয়ে, তাহলে আই হ্যাভ ডিসক্রাইব ইন ডিটেল অ্যাবাউট দি এই ধরনের কি করা উচিত এগুলির সম্পর্কে। এছাড়াও আমার ইংলিশে ডিমেনশিয়ার উপরে লেকচার আছে, ডাক্তারদের জন্য লেকচার আছে অফ ডিমেনশিয়া, ইউ ক্যান ওয়াচ দ্যাট অ্যান্ড এডুকেট ইউরসেলফ। আর প্রিভেনশন কিভাবে করা যায়, এই যে ডিমেনশিয়াটা যাদের একটা নর্মাল লোকের না হয় সেটার কোনো উপায় আছে কিনা, সেটা আমাদের অনেক সময় বার্নিং কোয়েশ্চেন। তো ডিমেনশিয়া যাতে না হয় সবসময় আমাদের হেলদি ফুড খেতে হবে, লট অফ ভেজিটেবলস, ফ্রুটস, সালাদস, তারপরে আমাদের ফ্যাটি ফুডটা কম খেতে হবে, রেড মিট অ্যাভয়েড করতে হবে, তারপর মাছ খেতে হবে, মেডিটেরিয়ান ফিশ অথবা মেডিটেরিয়ান ফুড ইজ এক্সিলেন্ট, ফিশ ব্রেনের জন্য খুব ভালো, ফিশ আর বাদাম খেলেও ব্রেনের জন্য ভালো। তাহলে এগুলি খেলে আমাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে যত থাকবে ততই ডিমেনশিয়া, যেটা মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া, সাথে অনেক সময় আলজাইমার্সও হয়, এই ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়া যারা স্মোকিং করে ডেফিনেটলি দে ক্যানট স্মোক, যারা অ্যালকোহল খায় আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, অথবা যারা ড্রাগস অফ অ্যাবিউজ, হেরোইন, কোকেন, মেরুয়ানা, ইয়াবা খায় আস্তে আস্তে এগুলি বন্ধ করে দিতে হবে, না হলে এটা ব্রেনের জন্য ক্ষতি এবং মেমোরি প্রবলেম আরও বেড়ে যেতে পারে। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ, এটা যত বেশি হবে এটা ব্রেনের সেলগুলিকে সতেজ করে, ব্রেনের ফাংশনও ভালো হয়, মেমোরিটা এবং কগনিশনটাও বেটার থাকে। এছাড়া আমাদের দেখতে হবে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আমাদের দৈনন্দিন আমরা যে ইন্টারাক্ট করি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এটা বাড়াতে হবে, তাহলে আমাদের সতেজ থাকে, আমরা যত হ্যাপি থাকবো ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, মেডিটেশন, নামাজ পড়া, অথবা যার যে ধর্ম তার মেডিটেশনগুলি করা, এটাও ব্রেনের ফাংশনের জন্য ডেফিনেটলি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া কারো পাজল সলভিং, বিভিন্ন ক্রিটিক্যাল অ্যানালাইসিস, পাজল সলভিং, এগুলি যত করব ততই ব্রেনের ফাংশন রিটেন হবে এবং বেটার হবে। এইভাবেই আমরা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আমরা ব্রেনের ফাংশনটাকে সতেজ রাখতে পারি, ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনাকে কমাই দিতে পারি। কারণ একবার ডিমেনশিয়া হলে এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। মনে রাখতে হবে ডিমেনশিয়ার কোনো ম্যাজিক কোনো ট্যাবলেট নাই, ডিমেনশিয়া মেডিসিন ইউজ করলে সব ভালো হয়ে যাবে তা না। মনে রাখতে হবে ডিমেনশিয়া হয় কেন, লস অফ সেল, যে সেল লস হয়ে গেল সেটা ক্যানট বি রিপ্লেসড। ব্রেন ইজ কম্পোজড অফ 600 বিলিয়ন সেল অ্যান্ড 400 ট্রিলিয়ন কানেকশান। যে সেল লস হয়ে গেল সেটা তো আবার নতুন গজাবে না। এই জন্যই এই যে মেডিসিনগুলি সেগুলি সাধারণত দেখা যায় কিছু কেমিক্যাল চেঞ্জ করে ব্রেনে, যার মাধ্যমে কিছু মেমোরি ইমপ্রুভ হয়, কিন্তু যেটা সেল লস হয়ে গেল ওটা আবার রিপ্লেস করা যায় না। আমেরিকাতে এবং উন্নত বিশ্বে দে আর ট্রাইং ডিফারেন্ট মেডিসিন, অ্যাকচুয়ালি 50 মেডিসিন হ্যাজ বিন ডিসকার্ডেড, 50টা মেডিসিন ট্রায়াল চলছে, কিছু অ্যাক্টিভ ইমিউনাইজেশন, পেসিভ ইমিউনাইজেশনের ট্রায়াল চলছে, এখনও ফ্রুটফুল কিছু মেডিসিন আসে নাই। দেয়ার আর ডিফারেন্ট মেডিসিন। 2002-এর পরে FDA কোনো অ্যাপ্রুভাল দেয় নাই কোনো ড্রাগের মেমোরির জন্য। They are still trying, and we will hope that in near future we'll have excellent medicine to improve this. Thank you very much for your attention. I think this discussion will be helpful for our patients, their attendants, and also the doctors. Thank you for your attention.